ভয়ানক এক বন্ধ রুমটির মধ্যে রয়েছে অদ্ভুত এক গোলকধাঁধা, যেখানে বন্দী হয়ে আছে প্রায় 50 জন মানুষ। আর তারা প্রত্যেকেই এমন এক ভয়ানক সার্কেলের উপর দাঁড়িয়ে আছে যেখান থেকে বিন্দুমাত্র নড়লে মৃত্যু নিশ্চিত। তবে সেখানে দাঁড়িয়ে থাকলেও তারা বাঁচতে পারবে না, কারণ বাঁচার জন্য তাদেরকে খেলতে হবে ভয়ানক মৃত্যুর খেলা, যেখানে প্রতি 2 মিনিটে মরতে হবে যে কোনো একজনকে। কিন্তু তারা কেউই জানত না যে এখানে তারা কিভাবে এসেছে, আর এমন এক ভয়ানক মরণ খেলায় কারাই বা তাদেরকে ফাঁসিয়েছে। তবে শেষ পর্যন্ত তারা সবাই কি সার্ভাইভ করতে পেরেছিল, নাকি এই মৃত্যুর খেলাতে তাদের সবার মৃত্যু হয়েছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক মৃত্যুর খেলার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় অদ্ভুত একটি রুমের ভেতর, যেখানকার প্রায় সমস্ত জায়গাতে অনেকগুলো সার্কেল তৈরি করা আছে, আর সেই প্রত্যেকটি সার্কেলে একজন করে মানুষ রয়েছে। এখানে মোট 50 জন মানুষ ছিল, আর তারা প্রত্যেকেই এখানে অজ্ঞান অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তবে কিছুক্ষণ পরেই হঠাৎ করে একজন মহিলার জ্ঞান ফিরে আসে, আর সে নিজেকে এই অদ্ভুত রুমের মধ্যে বন্দী অবস্থায় দেখতে পায়। কিন্তু সে বুঝতে পারছিল না যে সে এখানে কিভাবে এসেছে। সে তখন তার পাশে থাকা মানুষদেরকে ডাকতে শুরু করে, কিন্তু তারা কেউই তার ডাকে সাড়া দিচ্ছিল না। এতে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে সেখানে জোরে জোরে চিৎকার করতে থাকে। কিন্তু এতেও কোনো লাভ না হলে সে যখন তার সার্কেল থেকে বেরিয়ে একটু সামনের দিকে যায়, ঠিক তখনই সেখানে বাজার বেজে লাইট জ্বলে ওঠে। এরপর সে আবারও সেই সার্কেল থেকে বাহিরে আসার চেষ্টা করে, আর সঙ্গে সঙ্গে আবারও বাজার বেজে ওঠে। সে এতে বুঝতে পারে যে এই সার্কেল থেকে বের হলে হয়তো কোনো বিপদ হতে পারে, তাই সে তার পাশে থাকা একজনের জ্ঞান ফিরিয়ে আনার জন্য তাকে স্পর্শ করে। ফলে আবারও সেখানে বাজার বেজে ওঠে। এদিকে মেয়েটি এখানে বুঝতে পারে যে এখানে হয়তো কাউকে স্পর্শ করাও যাবে না, আর বাজারের শব্দে এক এক করে তাদের প্রত্যেকেরই জ্ঞান ফিরে আসতে থাকে। এদিকে সেই মেয়েটির অপর প্রান্তে একটি ছেলে দাঁড়িয়েছিল। সেই ছেলেটি এখানে তাকে বলে, তুমি দয়া করে তোমার সার্কেলের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদমই নড়াচড়া করো না, তারা আমাদেরকে দেখতে পাচ্ছে। মেয়েটি বলে যে কারা দেখতে পাচ্ছে, কিন্তু ছেলেটি আর তার কোনো প্রশ্নের উত্তরই দেয় না। এরপর তারা সবাই রুমের মাঝখানে ডোমের মতো আরো একটি সার্কেল দেখতে পায়, কিন্তু তারা কেউই বুঝতে পারে না যে এটা আসলে কি। এরপর ঠিক এমন সময় আরো একজন মেয়ের জ্ঞান ফিরে আসে, আর সে মেয়েটি এখানে নিজেকে বন্দি দেখতে পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু যখনই সে সার্কেলের বাহিরে চলে যায়, ঠিক তখনই রুমের মাঝখানে যে ডোমটি ছিল, সেই ডোমটি মেয়েটিকে অনেক জোরে একটি ইলেকট্রিক শক দেয়, আর মেয়েটি সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। এতে তারা সবাই বুঝতে পারে যে কোনোভাবেই এই সার্কেল থেকে বাইরে বের হওয়া যাবে না। তো এর কিছুক্ষণ পরেই রুমটির মধ্যে একটি লাইট অন হয়ে যায়, আর এতে সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই জ্ঞান ফিরে আসে। এরপর আরেকজন ব্যক্তিও যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখন সেও সেখানে ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। তাই সেই মেয়েটিকে যেই ছেলেটি সাবধান করেছিল, সে এখানে বাকি সবাইকেও সাবধান করে দেয়। সে সবাইকে তাদের জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে। এখানে আবার একজন পুলিশ অফিসার ছিল, তাই সঙ্গে সঙ্গে সে এখানে তার কাছে থাকা বন্দুকটি খুঁজছিল। এদিকে সেই ছেলেটি এখানে সবাইকে বলে যে তারা যেন ভুল করেও কেউ কারো গায়ে স্পর্শ না করে, চুপচাপ যেন নিজেদের জায়গাতে দাঁড়িয়ে থাকে। এরপর ঠিক তখনই সেখানে একটি বিপ সাউন্ড হয়, আর সেখানে যে মহিলাটি মারা গিয়েছিল, তারা সবাই সেই মহিলাটির হাতে গোল একটি লাইট দেখতে পায়। এরপর দেখা যায় যে সেই মেয়েটির লাশটি সেখান থেকে একা একাই সরে যায়। এদিকে যে ছেলেটি তাদের সবাইকে সাবধান করছিল, হঠাৎ করে সেই ছেলেটির শরীরেও ইলেকট্রিক শক এসে লাগে, ফলে সেও সেখানে মারা যায়। এতে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর আবারও সেখানে বেশ কয়েকবার বিপ বিপ সাউন্ড হয়ে সেই ডোমের মতো সার্কেলটির মধ্যে ইলেকট্রিক পাওয়ার বাড়ছিল। এদিকে ক্যাপ পরা একটি ছেলে এখানে একটি বিষয় লক্ষ্য করে যে সে এখানে হাতের ইশারায় এখানকার লাইটগুলোকে কন্ট্রোল করতে পারছে, কিন্তু এই ব্যাপারে সে অনেকটাই কনফিউজ ছিল। তাই সে এটা পরীক্ষা করার জন্য একটি লাইটকে ব্যালেন্স করে একজন মেয়ের সামনে নিয়ে গিয়ে থামায়। ফলে সঙ্গে সঙ্গে সেই মেয়েটিও ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। এতে সবাই আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সেই ক্যাপ পরা ছেলেটি সবাইকে বলে, তোমাদের প্রত্যেকের সামনে যে লাইটগুলো রয়েছে, তোমরা চাইলে তোমাদের হাতের ইশারায় লাইটগুলোকে কন্ট্রোল করতে পারবে। আর এটা আমাদের সকলের জন্য একটি গেমের মতো, কারণ আমরা প্রত্যেকেই লাইটগুলোকে কন্ট্রোল করে যার সামনে নিয়ে লাইটটিকে থামাবো, সেই সঙ্গে সঙ্গে মারা যাবে। তাই এখন সিদ্ধান্ত আমাদের প্রত্যেকের উপরে রয়েছে যে পরবর্তী শিকার আমরা কাকে বানাবো, আর এভাবে করেই হয়তো এখানে আমাদেরকে টিকে থাকতে হবে। বিষয়টিতে আমি নিশ্চিত নই, কিন্তু আমার কাছে এমনটাই মনে হচ্ছে। তো সেই ছেলেটির কথা মতো প্রত্যেকেই এখানে নিজেদের সামনে থাকা লাইটগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। আর এতে তারা সবাই আরও একটি বিষয় জানতে পারে যে যে ব্যক্তি যে লাইটটির উপরে নিয়ন্ত্রণ করতে পারবে, শুধুমাত্র সেই লাইটটিকে দেখতে পারবে যে সেটা কার কাছে গিয়ে থামছে। এছাড়া বাকি কেউই লাইটটিকে দেখতে পারবে না।
অর্থাৎ এখানে কে কার দিকে লাইটটিকে থামাচ্ছে সেটা কেউই জানতে পারবে না। এরপর সেই ছেলেটি এখানে সবাইকে আরো বলে যে প্রতিবার আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে পরবর্তী শিকার কে হতে যাচ্ছে। আসলে এখানে জানা যায় যে এখানকার প্রত্যেকেই একসঙ্গে এবং একই সময়ে তাদের নিজ নিজ লাইটগুলোকে নিজের ইচ্ছে মতো মানুষদের সামনে নিয়ে পয়েন্ট করবে। অর্থাৎ যার সামনে সবচাইতে বেশি মানুষ তাদের লাইট নিয়ে থামাবে সে একটি কাউন্টডাউনের পরে সঙ্গে সঙ্গেই মারা যাবে। মানে এটা হচ্ছে অনেকটাই ভোটের মতো। আর যেহেতু কারো ভোট কেউ দেখতে পারবে না, তাই কে বেশি ভোট পেয়েছে অর্থাৎ কে মারা যাবে সেটা কেউই জানবে না। এরপর দেখা যায় কিছুক্ষণ পরপরই সেখানে বিপ সাউন্ড হয়ে কাউন্টডাউন হচ্ছিল আর এক এক করে মানুষ মারা যাচ্ছিল। তো এখানে একজন প্রেগনেন্ট মহিলা এই সমস্ত বিষয়গুলোর উপর লক্ষ্য করে সেই প্রথম ভোটের ব্যাপারটি বুঝতে পারে। তাই সে তখন এখানকার সবাইকে বলে যে একে করে এখানে যে সমস্ত মানুষেরা মারা যাচ্ছে তাদেরকে আমরাই চুজ করছি, অর্থাৎ আমরা প্রত্যেকেই তো আমাদের লাইটগুলোকে ব্যালেন্স করছি। এভাবে যার সামনে গিয়ে বেশি লাইট থামছে অর্থাৎ মৃত্যুর জন্য যে ভোট বেশি পাচ্ছে তারাই সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। আর তারা সবাই এখানে নিজেদের হাত মুট করে রাখলেই তাদের নিজেদের লাইটটিকে নিয়ন্ত্রণ করতে পারছে। এরপর তাদের মধ্যে একজন বলে আমরা তাহলে একটি প্ল্যান করতে পারি। এখানকার সার্কেলের মধ্যে যতজন মানুষ মারা গিয়েছে আমাদের উচিত সেই মৃত মানুষদেরকে সিলেক্ট করা, কারণ এতে করে বিদ্যুৎ তাদের শরীরে এসে লাগবে। এতে তাহলে আমরা আর কেউই মরব না। এই বিষয়টিতে তারা সবাই রাজি হয়ে যায়। এরপর আবারও বিপ সাউন্ড হয় আর কাউন্টডাউন শেষ হলে দেখা যায় যে তাদের মধ্য থেকে আরও একজন মানুষ মারা গিয়েছে। কিন্তু এতে সকলেই একদম অবাক হয়ে যায়, কারণ যে ব্যক্তি এখন মারা গিয়েছে তার কাছে কেউই তাদের লাইট নিয়ে যায়নি, অর্থাৎ তাকে সবাই সিলেক্ট না করার পরও সে মারা গিয়েছে। তাই তারা সবাই এবার প্ল্যান করে যে তারা এবার কাউকে সিলেক্ট করবে না। এরপর তারা চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরেই আবারও বিপ সাউন্ড শুরু হয়। এরপর দেখা যায় যে তাদের প্রত্যেকের সামনেই যতগুলো এরো চিহ্নের লাইট রয়েছে সেই সমস্ত লাইটগুলো রেড থেকে হোয়াইট হয়ে যায়। আর এবার লাইটগুলো প্রত্যেকের দিকেই পয়েন্ট করেছিল। তাই সবাই এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবছিল যে এবার হয়তো তারা প্রত্যেকেই মারা যাবে। কিন্তু না, কিছুক্ষণ পরেই সেখানে শুধুমাত্র একজন মানুষ মারা যায়। তাই এখানে কেউই বুঝতে পারছিল না যে আসলে তাদের কি করা উচিত। এরপর একটি ছেলে সেখানে সবাইকে বলে প্রথমত আমাদের সবাইকে শান্ত থাকতে হবে, আর এখানে সার্ভাইভ করতে হলে আমাদেরকে আমাদের বুদ্ধি দিয়ে খেলতে হবে। তবে আমরা কিন্তু একটা সুন্দর পরিকল্পনা করতে পারি। যার নেশা ছিল হারিয়ে যাওয়া শহরগুলোর সন্ধান করা। একদিন সে জানতে পারল পুরুলিয়ার গভীর জঙ্গলে একটি শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যার নাম শূন্য নগরী। বলা হয় বহু বছর আগে এই নগরী ছিল সমৃদ্ধশালী, কিন্তু এক রাতে সব মানুষ উধাও হয়ে যায়। সায়ন এই রহস্য উদ্ঘাটনের জন্য তার সহকারী তনয় ও অনুন্নাকে সঙ্গে নিয়ে রওনা দিল।